একদিনের মধ্যেই যথেষ্ট সুন্দর ও পরিপূর্ণভাবে মির্জা বাড়িটিকে সাজিয়েছে দায়িত্বরত গার্ডসগুলো। হরেক রকম খাবারের ঘ্রাণ চারপাশে বিমোহিত মানুষ। ইরাকে আজ সম্পূর্ণ নতুন বউয়ের মতো করেই সাজিয়েছে পার্লার থেকে নিয়ে আসা মেয়েগুলো। মেহেরেশ এতক্ষণ বসে বসে সেগুলোই দেখছিল। কত স্বপ্ন ছিল তার বিয়ে নিয়ে, সে নিজের মন মতো করে সাজবে, অথচ সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল এখানে এসে। আচ্ছা, তার যেভাবে বিয়ে হয়েছে সেটা কি আদৌ কোনো বিয়ের মধ্যে পড়ে? জোর করে তাকে বিয়ে করেছে, তাও আবার নাকি প্রতিশোধ নেওয়ার জন্য। সিমরানের কথাটা শোনার পর থেকেই মেহেরিসের মাথায় সারাক্ষণ শুধু এই একটা কথাই ঘুরপাক খাচ্ছে। প্রথমত, সিমরানের সাথে পূর্বের নাকি দীর্ঘদিনের সম্পর্ক, তার উপর তাকে জোর করে বিয়ে করা। সিমরান তো ঠিকই বলেছে, পূর্ব সেদিন তো সবার সামনেই বলেছে তাকে নাকি প্রতিশোধ নেওয়ার জন্যই বিয়ে করেছে সে। তাহলে কি সিমরান যা বলেছে সব সত্যি? সে কি আসলেই তাদের দুজনের মাঝখানে চলে এসেছে? হয়তো তাই হবে, তার জন্যই হয়তো তার সাথে এমন হচ্ছে, না হলে তার সাথে কেন এমন হবে? সে তো কখনো কারোর সাথে খারাপ কিছু করেইনি। ইরাকে স্টেজে বসানো হয়েছে এই তো কিছুক্ষণ আগেই। ইরার সাথে মিল রেখে আমানও মেরুন কালারের পাঞ্জাবি পরেছে। মেরিস আর নিচে নামেনি, তখন ইরার রুম থেকে কাউকে কিছু না বলেই নিজের রুমে চলে এসেছিল সে। বাবা মাকে খুব বেশি মনে পড়ছে। সেদিন লোকটা তার ফোন ভাঙার পর আর তা ফোন কেনা হয়নি তার। যত দিন পার হয়েছে এরিনার ফোন দিয়ে কথা বলেছিল সে। আমানের বিয়ের জন্যই গত দুদিন যাবৎ ঠিকমতো কথা হয়ে ওঠেনি তেমন করে। তাই যাওয়ার সময় এরিনার কাছ থেকে তার ফোনটা নিয়ে রুমে চলে এসেছিল সে। এরিনাও আর কিছু জিজ্ঞেস করেনি, বুঝেছে হয়তো মেয়েটার মন খারাপ করেছে তার বাবা মায়ের জন্য, কিছুক্ষণ গেলেই ঠিক হয়ে যাবে। তবে সিমরান মেহেরিসের মনে যেই তুফান লাগিয়েছে সেটা কি এত সহজেই শেষ হয়ে যাবার মতন? মেহেরিস তার মায়ের নাম্বারে কল দিয়েছে। কেন জানে না মাকে ভীষণ মনে পড়ছে তার। মেহেরিস এমনিতে তো বাবার সাথে মিলে মাকে কত শত জ্বালায়, দুই বাবা মেয়ে মিলে, অথচ একটু অসুস্থ বা বেশি মন খারাপ থাকলেই তার মা ছাড়া যেন চলেই না। প্রথমবার রিং হওয়ার সাথে সাথেই রিসিভ করে নেয় ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি, যেন ওপাশের ব্যক্তিটা এই ফোন কলের জন্যই অপেক্ষায় ছিল। রিসিভ হওয়ার সাথে সাথেই মেহেরির ভাঙা কণ্ঠে বলে ওঠে, মাম্মি, আমাকে নিয়ে যাও প্লিজ। আমি এখানে আর পারছি না তোমাদেরকে ছাড়া। বলেই কেঁদে উঠল মেহেরিস। মেয়ের কান্নার রেশ ধরে মিন্নাত বেগম নিজেকে আর দিতে পারল না। এই মেয়েটা যে তাদের বড্ড আদরের, কতদিন মেয়েটাকে দেখে না, আদর করে না, নিজের হাতে খাওয়াই দিতে পারে না সে। তার উপর হঠাৎ করে যদি ফোন দিয়ে এমন কথা বলে, পৃথিবীর কোনো মা তখন ঠিক থাকতে পারবে নিজেকে সামাল দিতে? তাও মেয়েকে সান্ত্বনা দিয়ে নিজেকে শান্ত করেই বলে ওঠেন, খুব শীঘ্রই তুমি চলে আসবে আমাদের কাছে মামনি। আমরাও যে তোমাকে বড্ড মিস করি। তোমার পাপাও তো ঠিকমতো খাওয়া দাওয়া করছে না তোমার জন্য। মেয়েরিসের কান্নারা যেন দলা পাকিয়ে আসতে চাইল। মায়ের কথায় মেয়েটা যেন আরো নরম হয়ে ভেতর থেকে ভেঙে গেল। নিজেকে সামাল দিতে না পেরে ফোনটা কেটে দিল নিঃশব্দে। অতঃপর ফোনটি বেডের এক পাশে রেখে আর্তনাদ করে কাঁদা শুরু করে দিল সেখানে। সময় গড়িয়ে গেছে অনেক। একে একে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা এসে দেখে যাচ্ছে মির্জা বাড়ির নতুন বউকে। ইরাকে তারা সবাই আগে থেকেই চেনে, তবু নতুন বউ বলে কথা, গুরুত্বটা যে আগে থেকে অনেক বেশি। আমান এতক্ষণ ইরার সাথে বসে থাকলেও প্রিন্সের যন্ত্রণায় বেচারা সেখান থেকে উঠে তার সাথে গিয়েছে। প্রিন্স নাকি কোনো মেয়ের সাথে ঝগড়া লেগেছে, মানে কোনো মেয়ে নাকি প্রিন্সকে গালি দিয়েছে। সেটার বিচার করতেই সাথে করে নিয়ে গিয়েছে আমানকে। কারণ জানতে চাইলে প্রিন্স বলেছে সে নাকি মেয়েটাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে, আর উল্টো মেয়েটা তাকেই গালিগালাজ করেছে। প্রিন্স বাংলা বুঝছে তো না কি হয়েছে, মুখের ভঙ্গিমা আর গালিগুলো তো ইংলিশ দিয়েছে, সেটা তো সে ভালোই বুঝে তাই না? সে রাগ থেকে আমানকে টেনে নিয়ে গেছে এর বিচার করার জন্য। পার্টিতে মানুষের কোলাহল।
সফট মিউজিকের শব্দ, বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের লাইটের আলোতে আলোকিত চারপাশ। পূর্ব তখন মেহেরিসের সাথে থাকা রুম থেকে বের হয়ে ডিরেক্ট তার ক্লাবে চলে গিয়েছিল। নামে শুধু ক্লাব হলেও উপরে তো তার একটা ছোট্টখাটো পার্সোনাল বাড়ির মতোই বলা চলে। নিজ বাড়ির পারিবারিক অনুষ্ঠানের সুবাদে না চাইতেও আসতে হয়েছে তাকে। তবে এখানে আসার আরেকটা কারণ আছে। পূর্ব ঠিক করেছে আমানকে আর বিদেশে পাঠাবে না। বিয়ে যেহেতু করে ফেলেছে, এখানে থাকবেই সে। তাদের তো ব্যবসার আবার নেই, যে কোনো একটা দায়িত্ব নিবে। মূলত এই ব্যাপারে আলোচনা করতেই এসেছে সে। নিজের সেই কালো রঙের মার্সিডিজটি পার্কিং করে বাড়িতে ঢুকবে ঠিক এমন সময় কোথা থেকে যেন হাওয়ার বেগে সিমরান এসে পূর্বের সামনে দৌড়িয়ে আচমকা নিজে নিজেই পড়ে গিয়ে ব্যথায় অভিনয় জুড়ে বসলো। তার নাকি পা মুচকিয়ে গেছে বলে ন্যাকা কান্না জুড়ে দিয়েছে। এমন ভাব শব্দ করে কাঁদতে লাগলো যেন ব্যথায় তার প্রাণটাই বেড়ে যাচ্ছে। এহেন কাণ্ডে মুখে বিরক্তিকর ছাপ এঁটে মুখে চ জাতীয় শব্দ উচ্চারণ করলো পূর্ব। এমনিতেই তার এই উটকো মেয়েরই ঝামেলা পছন্দ নয়, কি সামান্য একটু পড়েছে পুরো নাটক জুড়ে দিয়েছে। বিরক্তি নিয়ে যেই না সিমরানের থেকে পার হতে যাবে অমনি সিমরান নিচ থেকে এক হাত বাড়িয়ে দিল তাকে ওঠানোর জন্য। আশেপাশের লোকজন অনেক দেখা না চাইতো পূর্ব তার এক হাত বাড়িয়ে সিমরানের সেই হাত ধরে উঠাতেই হলো। একে তো সাব্বির তার খুব কাছের একজন বন্ধু, তার ছোট বোন মানে তো তারও ছোট বোনের মতন। তবে কেন জানি না এই সিমরান মেয়েটাকে একদম সহ্য করতে পারে না পূর্ব। সবসময় কেমন কাক ঘেঁষে থাকে তার সাথে, যা একদম পছন্দ অপছন্দ পূর্বর। তাই না চাইতো বাড়িয়ে রাখা হাতটি ধরে উঠালো সে, এবং ব্যক্তিত্ব বোধ থেকে না চাইতেও একবার জিজ্ঞেস করলো, ঠিক আছে। সিমরানের কাছে যেন এটাই অনেকটা মেঘ না চাইতো জলের মতন নাটকতার স্বরে কেঁদে কেঁদে বলে উঠল, পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি, খুব ব্যথা লাগছে, হাঁটতে পারবো না মনে হয়, একটু ধরে ওখানটায় বসিয়ে দেবেন প্লিজ। বিরক্তিতে নাক ছিটকালো পূর্ব। তবে সৌজন্যবোধ রক্ষার্থে নিজের মনের বিরুদ্ধে গিয়ে সিমরানকে ধরে উঠিয়ে যথার্থ স্থানে বসিয়ে দিল সে। ঠিক তার কিছু মাইল দূর থেকে খুব নিখুঁতভাবে পরখ করছিল কেউ একজন তাদের এই দৃশ্য। দু চোখে পল্লব এঁকে ফেলেছে এই দৃশ্য দেখা মাত্রই। মেহরিশ তার রুম থেকে নিজেকে কিছুটা সামলিয়ে বের হয়েছিল এরিনাকে তার ফোনটা দেবার উদ্দেশ্যে। ঠিক তখনই পূর্ব ভেতরে আসতে নিলে সিমরান সেই সুযোগটাকে কাজে লাগায়। আসলে সিমরান মেহরিশ আর পূর্ব দুজনকে দেখেই এমন নাটকটা করে। তবে পূর্বকে সিমরানের সাথে এভাবে দেখে কেন যেন মেহরিশের খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না তাদের দুজনকে একসাথে দেখে। আচ্ছা, সে কি জেলাস হচ্ছে? না, সে কেন জেলাস হবে? তার তো এখানে জেলাস হওয়ার কথাই না। তার জন্যই তো তাদের দুজনের সম্পর্কটা নষ্ট হয়েছে। তার মানে সিমরান তখন ঠিকই বলেছে। মনের অজান্তেই কেন যেন ভেতরটা দুমড়ে মুচড়ে উঠছে, ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে, নিঃশ্বাসটাও বোধহয় বন্ধ হয়ে আসছে। আচ্ছা, হঠাৎ এমন খারাপ লাগছে কেন তার কাছে? কেন সে তাদের দুজনকে সহ্য করতে পারছে না? পূর্বকে অন্য কারো পাশে দেখলে এমন হওয়ার মানে কি? সে পূর্বকে ভালোবেসে ফেলেছে? না, এই লোকের প্রতি সে কখনো ফল করতে পারে না ভেবে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে সেই স্থান দ্রুত প্রস্থান করলো মেহরিশ। আর এখানে দাঁড়িয়ে থাকা যে তার পক্ষে সম্ভব হচ্ছে না। ইরার পরিবার থেকেও অনেক মানুষ এসেছে, ইরার কাজিন থেকে শুরু করে তার অনেক ফ্রেন্ডসরাও এসেছে আজ। ফাহাদ আজকে একটা ফর্মাল স্যুট পরেছে, ভীষণ হ্যান্ডসাম লাগছে ছেলেটাকে দেখতে। আজ চারদিকে হুই হুল্লোড় পরিবেশের মধ্যে মেহরিশ নিশ্চুপ হয়ে বসে আছে বাড়ির এক কোণায়। যেহেতু অনুষ্ঠানটি বাড়ির সামনে করা হয়েছে, তাই নিজের মনের বিরুদ্ধে গিয়েও আজ মেহরিশকে এখানে উপস্থিত থাকতে হচ্ছে, না হলে বিষয়টা যে কেমন দেখায়। তবে এখানে সে উপস্থিত থাকলেও মন তার সাথে নেই আজ। মনমরা মেহরিশ চুপচাপ এক কোণে বসে আছে সে কখন থেকে। একটু পর পর দুই হাত দিয়ে শাড়ি ঠিক করছে। মেহরিশ, তোমার শাড়ির সাথে দেখি আমার ড্রেসের কালার মিলে গেছে।
পুরুষালী কণ্ঠস্বরটি পাওয়া মাত্রই সামনে তাকালো মেহেরিস। ফর্মাল স্যুট পরা ফাহাদকে দেখে অনেকটা অবাকের ন্যায় তাকিয়ে। সত্যি ফাহাদের ফর্মাল স্যুটের সাথে মেহেরিসের শাড়ির কালার পুরোপুরি মিলে গেছে। ঠোঁটের কোণায় মৃদু হাসির রেখা ফুটিয়ে সৌজন্য বোধ রক্ষার্থে বলে উঠল, কেমন আছেন ফাহাদ ভাই? এই তো ভালো, তবে তোমাকে দেখার পর আরো ভালো লাগছে। দেখেছো কি সুন্দর ম্যাচ। বলেই হেসে উঠল ফাহাদ। মেহেরিসের আজ যেন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। বুকের অন্তরস্থলটা যেন ক্ষণে ক্ষণে ব্যথায় নিঃশেষ হয়ে যাচ্ছে। পূর্ব তখন সিমরানের থেকে কোনো রকম বিদায় নিয়ে নিজের রুমে গিয়েছিল প্রথমে। তারপর ফ্রেশ হয়ে নিচে নামার সময় হঠাৎ তার ফোনে কল আসলে রিসিভ করার উদ্দেশ্যে বাগানের এক পাশে গিয়ে দাঁড়ায় সে। কথা বলার উদ্দেশ্যে ফোনটা কানের পাশে চেপে ধরতেই হঠাৎ চোখে পড়ে এক কোণায় বসে থাকা মেহেরিসের উপর। থমকে যায় পূর্ব আরও একবার। এই মেয়েটাকে তাকে তার নিত্য নতুন রূপ ধরা বারবার ঘায়াল করেই যাচ্ছে। এমনিতেই সে নিজেকে কত কষ্টে মেহেরিসের থেকে দূরে রেখেছে, যার কারণে দূরে দূরে থাকে সে, নিজ বাড়িতেও আসে না। কিন্তু এই মেয়েটা সেটা কি হতে দিচ্ছে? কে বলেছিল আজকে তাকে আবার শাড়ি পরতে? কার থেকে পারমিশন নিয়ে শাড়ি পরেছে মেয়েটা? শাড়ি পরলে যে পূর্ব বেসামাল হয়ে যায়, নিজেকে দমন করে রাখতে ব্যর্থ হয়, সেটা কি জানে না মেয়েটা? নাকি পূর্বকে পাগল করার জন্যই ইচ্ছে করে গাড়ে শাড়ি পরেছে আজ? তাহলে পূর্ব আজ তাকে দেখাবে তাকে বেসামাল করার পরিণাম কতটা ভয়াবহ। কানের পাশে ধরে রাখা অ্যাপেল ফোনটা থেকে ভেসে আসা ওপাশে থাকা লোকটার প্রতিধ্বনি আওয়াজ। হয়তো কাঙ্ক্ষিত মানুষটাকে কল রিসিভ করার পরও তার থেকে কোনো রেসপন্স না পেয়ে অপর পাশের লোকটার এমন আহাজারি। মেহেরিসের ভাবনাতে পূর্ব এমন ডুবেছিল যে তার পাশে থাকা ফাহাদকে এতক্ষণ চোখেই পড়েনি তার। মেহেরিসের থেকে চোখ সরানোর যে দায় হয়ে পড়েছে তার। তাই তো সেদিকে খেয়াল না করেই নিষ্পলক দৃষ্টিতে দেখে যাচ্ছিল শুধু মেয়েটাকে। পরক্ষণে ফাহাদকে দেখে সে ভাবনা থেকে ছিটকে বের হয়ে আসে পূর্ব। তৎক্ষণাৎ কানের পাশে চেপে ধরা রাখা ফোনটা শক্ত করে ধরে। অপর পাশে থাকা লোকটা এখনো আগের ন্যায় হ্যালো হ্যালো বলে যাচ্ছে, যা শুনে প্রচণ্ড রাগ হলো পূর্বের। কে ফোন করেছে না দেখে জোরে এক ধমক দিয়ে লোকটির উদ্দেশ্যে বলল, যখন তখন ফোন দিয়ে বিরক্ত করবি তো সোজা ওপরে পাঠাবো তোকে, বাস্টার্ড। বলেই হাতের ফোনটা কেটে হাতের মুষ্টিবদ্ধি করে চেপে ধরল সেটা। সমস্ত রাগ এখন হাতে থাকা ফোনটার উপর মেটাচ্ছে সে। আর একটু হলে বোধহয় ফোনটা ভেঙে কাজগুলো বিঁধে যেত তার শক্তপোক্ত হাতের ভিতর। তবে সে সবের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না করে দ্রুত প্রস্থান করলো সে স্থান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের আমেজ যেন আরও প্রফুল্ল চিত্ত ধারণ করলো। খাওয়া দাওয়ার পালা চলছে। ছোটরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, তো অনেকে ইরার সাথে কি স্টেজে ছবি তোলার মগ্ন। ফাহাদ তখন মেহেরিসের সাথে কুশল বিনিময় শেষ করার সঙ্গে দেখা করতে চলে গিয়েছিল। বাইরে থেকে অনেক নামি দামি মানুষ এসেছে। এমপির বাসায় অনুষ্ঠান, আর সেখানে তো এমন লোক আসবেই। তবে পূর্বকে আশেপাশে কোথাও না দেখে জলিল মিয়া হিমশিম খাচ্ছে তাদেরকে একা সামলাতে। একটু দূরে রেহানা বেগমকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে বললেন, ভাবি, পূর্বকে কোথাও দেখেছেন? রেহানা বেগম কতগুলো মাঝবয়সী মহিলাদের সঙ্গে সাক্ষাৎ বিনিময়ে ব্যস্ত ছিল। জলিল মিয়ার কণ্ঠে পেয়েছে ফিরে তাকিয়ে দেখে তাকে উদ্দেশ্য করে বলল, না তো ভাই, হয়তো ও রুমে। দলের লোক এসেছে, আমি কি একা এসব সামলাতে পারি বলেন? এসেই তারা পূর্বের খোঁজ করছিল। কোথায় ও? ফোন দিচ্ছি সেটাও ধরছে না। দাঁড়ান ভাই, আমি খবর পাঠাচ্ছি কাউকে দিয়ে আসার জন্য। জলদি করেন ভাবি, আমার একার পক্ষে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। রেহানা বেগম কিঞ্চিত চোখ বোলালো আশেপাশে। তখন এক কোণায় জড়সড় হয়ে বসে থাকা মেহেরিসের উপর চোখ পড়ল তার। তৎক্ষণাৎ মুখে মৃদু হাসি ফুটিয়ে মেহেরিসের কাছে এগিয়ে গেল সে। মেহেরিস মা, একটু কাজ করতে পারবে? ভাবুক মেহেরিস কি যেন ভাবছিল। রেহানা বেগম যে কখন তার সামনে গিয়ে দাঁড়িয়েছে আজ করতে পারেনি সেটা। তবে কণ্ঠস্বরে ধ্বনিতে ভাবনা থেকে ফিরে এলো উত্তরে বলল, হ্যাঁ কাকুমণি, এভাবে বলছো কেন? বলো কি লাগবে?
পূর্বকে কোথাও দেখছি না, দলের লোকেরা এসে খুঁজছে, ফোনটাও ধরছে না। তুমি একটু রুমে গিয়ে দেখবে সেখানে আছে কিনা, থাকলে বলবে তাকে নিচে আসতে। রাহিমা বেগমের অনুরোধ কিছুক্ষণ চুপ থেকে পরবর্তীতে সম্মোহনী দৃষ্টিতে চেয়ে বলে উঠল। আচ্ছা কাকুমণি, আমি দেখে আসছি। বলেই বসা থেকে উঠে দাঁড়ালো মেহেরিস। সে চাইছে না আর ওই লোকটার মুখোমুখি হতে, না চাইতো বারবার নিয়তি তাকে বাধ্য করে সেই লোকের সামনাসামনি হতে। এই যে এখনও সেই অবস্থায় সম্মুখীন হয়ে আছে মেহেরিস। যেভাবে এসে রাহিমা বেগম তাকে অনুরোধের সুরে বলল, কিভাবে না করবে সে তাকে? শাড়ি পরে হাঁটতে খুব কষ্ট হচ্ছে তার। শাড়ি সামলানো তো মুখের কথা নয়, তাও আবার তার মতো মেয়ের জন্য। এটা যে বিশাল কিছু। ছোট ছোট পা ফেলে আসতে ধীরে উঠে গেল বাড়ির ভিতরে। বাইরে অনুষ্ঠান হওয়ার দরুন বাড়ির ভেতরটা সম্পূর্ণ নীরব হয়ে আছে। বসার রুমে কেউ নেই। সেখানে উপরে এই লোক এখন করছেটা কি? উপরে সিঁড়ি বেয়ে উঠে আসলো মেহেরিস। এমন সময় হঠাৎ এখানে সিমরানকে দেখে বিস্মিত নয়নে চেয়ে থাকলো সিমরানের পানে। এই মেয়ে এই সময় এখানে কি করছে ভেবেই প্রশ্নাত্মক দৃষ্টিতে চেয়ে থাকলো কিছুক্ষণ, তবে কোনো প্রশ্ন করলো না। এই মেয়ের সাথে কথা বলতে ইচ্ছে হলো না মেহেরিসের এখন। সিমরানকে উপেক্ষা করে সোজা হাঁটতে যাবে এমন সময় সিমরান নিচ থেকে আগ বাড়িয়ে বলে উঠল, যাকে খুঁজতে এসেছো সে নিজের রুমে আছে। বলেই সোজাসুজি চলে গেল সেখান থেকে। মেরিস আশ্চর্য দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইল সিমরানের দিকে। আজব, এই মেয়েটা সব সময় তার সাথে এমন করে কেন? সে কি তার কাছে শুনতে চেয়েছে সে কেন এসেছে, কাকে খুঁজতে এসেছে? এসব ভাবনার মধ্যেই পা বাড়ালো সামনের দিকে। পূর্ব রুমের দরজার সামনে এসে থমকে গেল মেহেরিস। দরজাটা লক করা নয়, বরং খুলে রাখা। তার মানে কি সিমরান এতক্ষণ পূর্বের সাথে তার রুমে ছিল? নিঃশ্বাস আটকে আসছে পূর্বের। তাহলে সিমরানের কথাগুলোই সত্যি, তাদের মধ্যে রিলেশন চলছে। পূর্ব তাহলে সিমরানকে ভালোবাসে। মেহেরিস যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই বুঝি মাথা ঘুরিয়ে পড়ে গেল বলে নিজেকে ধরে রাখতে ব্যর্থ হচ্ছে মেহেরিস। এত কষ্ট হচ্ছে কেন তার? বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে বারবার, তবুও মনটা শান্ত হচ্ছে না কিছুতেই। নিজেকে কোনো রকম স্বাভাবিক করে যা করতে এসেছে তার উদ্দেশ্য দরজায় কয়েকবার কড়া নাড়ল মেহেরিস, কিন্তু মুখে কোনো শব্দ করলো না। পরপর অনেকবার শব্দ করার পর একসময় ভেতর থেকে সেই গম্ভীর চিরচরিত্র ভারী কণ্ঠস্বর ভেসে আসলো, কে? আমি আপনাকে কাকুনি নিচে যেতে বলেছে। তবে উত্তরে আর কোনো শব্দ না পেয়ে আবারও মেহেরিস রিনরিনে স্বরে বলে উঠল। শুনে বাকি কথা শেষ করার আগেই ভেতর থেকে একটা শক্তপোক্ত হাত তাকে টেনে ভেতরে নিয়ে ড্রিম করে দরজাটা লাগিয়ে দিল। হকচকালো মেহেরিস। হঠাৎ এমন আক্রমণে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল, তবে চোখের সামনে পূর্বকে দেখতে পেয়ে ভয়, রাগ, অভিমান সব কিছুর মিশ্রণে ক্ষিপ্ত হয়ে উঠল পূর্ব। আচমকা এমন আচরণে রাগ উঠল প্রচণ্ড। এই লোক এতক্ষণ সিমরানের সাথে ঠিক এভাবেই ছিল। যেই না মেয়েটা চলে গেল সেই সুযোগে তাকে এভাবে টেনে রুমে নিয়ে এসেছে। রাগের পরিমাণ যেন তিরতির করে বাড়ছে মেহেরিসের আজ। অন্যদিকে মেহেরিসকে এভাবে নিজের রুমের সামনে দেখতে পাবে কল্পনাও করেনি পূর্ব। তখন মেহেরিসের উপর রাগ নিয়েই তো সোজাসুজি উপরে চলে এসেছিল সে, আর সেই কিনা আবারও তার সামনে এভাবে চলে এসেছে। মেহেরিসকে এভাবে চোখের সামনে দেখে জমে থাকা রাগ যেন পূর্বের মাথা চাড়া দিয়ে উঠল। রাগে ক্ষোভে দাঁতে দাঁত পিষে বলে উঠল, তোকে না করেছিলাম না ছেলেদের থেকে দূরে থাকতে? হ্যাঁ, আর শাড়ি পরেছিস কার থেকে পারমিশন নিয়ে? আমি দিয়েছিলাম তোকে পারমিশন? বারবার আমার কথার অবাধ্য কেন হোস তুই? পূর্বের এই মুহূর্তে এসব কথা যেন মেহেরিসের রাগের উপর ঘি ঢালার মতোই মনে হলো। নিজে একজনকে ভালোবেসে অন্য মেয়েকে বিয়ে করে অধিকার ফলাতে আসে, আর মেহেরিস কারোর সাথে কথা বললেই দোষ। রাগে ক্ষোভে জর্জরিত মেহেরিস এবার তের বেরিয়ে বলে উঠল, আমার ইচ্ছা, যার সাথে মন চাই কথা বলবো। শুধু কথা কেন, প্রয়োজনে আরো অনেক কিছু করব। আপনি বলার কে? হ্যাঁ, আর আমি কেন আপনার কথা শুনতে যাব? আমাকে আটকে রেখে জোর করে বিয়ে করে আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছেন আপনি। যেদিন থেকে আমার জীবনে এসেছেন শেষ করে দিয়েছেন সব কিছু। এতক্ষণে দমিয়ে রাখা রাগ আর যেন সংবরণ করতে পারল না পূর্ব। হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ
মুগ্ধ করলো তৎক্ষণাৎ। চোয়াল শক্ত হয়ে এলো সাথে সাথে। মেহেরিশকে আঘাত করতে চাচ্ছে না কোনো মতে, তবে মেহেরিশের কাছ থেকে এমন কথা হজমও হচ্ছে না তার। দাঁতে দাঁত পিষে ভারী কণ্ঠে বলে উঠল, তোর সাহস থেকে আমি দিন দিন অবাক হচ্ছি। এত সাহস কোথায় থেকে পাস তুই? তোর কলিজাটা কত বড় হয়েছে, আমার সামনে দাঁড়িয়ে অন্যায় করে আবার তর্ক করে যাচ্ছিস? ভাগ্য নিয়ে জন্মাইছিস বলতে হবে। সাহস আমার বরাবরই অনেক বেশি। বড়দের রেসপেক্ট করি দেখে এত কিছু চুপচাপ সহ্য করে এসেছি। তবে আপনার মতো অমানুষদের রেসপেক্ট করলেও না, রেসপেক্টের কথাটাকে অপমান করা হবে। নিজের মতো সবাইকে ভাববেন না, বুঝেছেন? মেহেরিশের কথা শেষ হতে ওর দু গাল চেপে ধরল পূর্ব, তার শক্তপোক্ত এক হাত দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরে আবারও দাঁতে দাঁত পিষে হুঙ্কার দিয়ে গর্জে উঠল পূর্ব। বলল, তোর জবান দেখি আজকাল বড্ড বেশি বড় হয়ে গেছে। আমার সাথে ভাব দেখাস তুই? এই পূর্বকে রাগ দেখাস? এই চিনিস আমাকে? চাইলে তোর ওই জবান ভেঙে গুড়িয়ে দিতে দুইবার ভাববো না পূর্ব। বলেই আচানক সিটকে ছুঁড়ে ফেলে দিল মেহেরিশকে। আচানক এমন হওয়ায় হুড়বুড়িয়ে পড়ে যেতে যেতে নিজেকে ঠিক রেখে মেহেরিশ রাগে ফুঁসতে ফুঁসতে ফের বলে উঠল, আপনাকে চেনার আর বাকি নেই আমার। আপনার মতো চরিত্রহীন পুরুষের কাছ থেকে আর কি বেশি আশা করা যায়? কথায় কথায় শুধু গায়ে হাত তোলা ছাড়া আর কি পারেন? কিছু পারেন আদৌ? জোর করে বিয়ে করেছেন নিজের মায়ের প্রতিশোধ নিতে। আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছেন আপনি। আমি আপনাকে ঘৃণা করি, অনেক বেশি ঘৃণা করি আপনাকে আমি। এবার আর পূর্ব নিজেকে সংযত করতে পারল না। চরিত্রহীন কথাটা পূর্বের রাগের উপর ঘি ঢালার মতোই প্রতিক্রিয়ার সৃষ্টি করলো। তাকে চরিত্রহীন বলে? যে ছেলে এই পর্যন্ত কোনো মেয়ে ছোঁয়া তো দূর, ভালো করে তাকিয়েও দেখেনি, সেই পূর্বকে চরিত্রহীন বলছে। তাকে ছুঁয়েছে দেখে সে আজ চরিত্রহীন। মস্তিষ্কের নিউরনের রন্ধে রন্ধে এই এক বাক্য প্রতিফলিত হচ্ছে বারংবার। রাগে রি রি করতে করতে মেহেরিশের দিকে চেয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল, আমি চরিত্রহীন? আমাকে ঘৃণা করিস তুই, তাই না? আমি তোর জীবনে জাহান্নাম বানিয়ে ফেলছি। যতটাই তোর কাছে ভালো ব্যবহার করতে চেয়েছি, তুই আমাকে ঠিক ততটাই রাগে দিয়েছিস। বলে বড় একটা নিঃশ্বাস ত্যাগ করলো পূর্ব। নিজের যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে ফের নিরেট কণ্ঠে বলে উঠল, যা, আজ থেকে তোকে মুক্ত করে দিলাম। বাড়ি যেতে চাস না তো? আজ থেকে এই মির্জা মঞ্জিল তোর কোনো জায়গা নেই। আজ এখন থেকে আমি এই পূর্ব তোকে কথা দিলাম, কাল সকাল হওয়ার আগেই তোকে আমি তোর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। এখন আমার চোখের সামনে থেকে দূরে যা, নাহলে আমি তোর সাথে ঠিক কি কি করব আমার নিজেরও জানা নেই। গেট লস্ট ফ্রম হেয়ার। মেহেরিশ আর দাঁড়ালো না এক সেকেন্ডও। তীব্র অপমান বোধ, ঘৃণা, এক বুক কষ্ট নিয়ে দ্রুত প্রস্থান করলো সেই স্থান। কাঁপতে কাঁপতে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। মাকে ভীষণ মনে পড়ছে এখন তার। মায়ের কোলে মাথা রেখে একটু শান্তিতে কাঁদতে পারলে হয়তো শান্তি লাগতো কিছুটা, ভেবেই আরও জোরে কেঁদে উঠল সে। প্লেনের ভেতর বসে আছে মেহেরিশ। একটু আগেই আমেরিকার উদ্দেশ্যে যাওয়ার প্লেনটায় উঠে বসেছে সে। পূর্ব তার কথা রেখেছে। মেহেরিশকে সকাল হতেই ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। করার গলায় সবাইকে না করেছে মেহেরিশের সাথে যেন কেউ না যায়, আর না তো তার সাথে কোনো রকম যোগাযোগ করে। আমান অনেকবার রিকোয়েস্ট করেছিল তার ভাইয়ের কাছে, কিন্তু পূর্বের চোখ রাগানো দেখে আর কিছু বলতে পারেনি ছেলেটা। মির্জা বাড়িতে যেন আবারও শোকের ছায়া নেমে এসেছে। সবাই কাঁদছে মেহেরিশের জন্য। কি এমন হলো যে পূর্ব মেহেরিশকে এভাবে পাঠিয়ে দিল হঠাৎ করেই? ভেবে পাচ্ছে না তারা কেউই। সবাই এতদিন মনে করেছে হয়তো পূর্বর মেহেরিশের প্রতি কোনো অনুভূতি আছে, কিন্তু তাদের ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়েছে আজ সকালের ঘটনায়। অনুষ্ঠান শেষ করে সবার ঘুমাতে ঘুমাতে প্রায় ভোর হয়ে গিয়েছিল। সবাই একত্রে বসার রুমে বসে কথা বলছিল। এমন সময় হঠাৎ কোথা থেকে পূর্বে এসে তাদের জানায় মেহেরিশকে সকাল হলেই তার দেশে পাঠানোর কথা। এতে সবাই প্রথমে আশ্চর্য, হতবিহ্বল হয়ে পড়ে। পূর্বকে এমন রাগান্বিত দেখে বুঝতে পারে যে কোনো কারণে মেহেরিশের উপর পূর্ব ভীষণ রেগে গিয়ে বলেছে হয়তো। কিন্তু তাদের ধারণা তখনই পুরোপুরি পাল্টে যায় যখন পূর্ব তাদের সামনে কাউকে ফোন করে টিকিট ম্যানেজ করার জন্য জানায়। পূর্বের এই আদেশ খুশি নয় মির্জা বাড়ির কেউ।
সবাই কত শত প্রশ্ন ছুড়েছিল তার উদ্দেশ্যে, তবে কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে উঠে ঠিক যেভাবে এসেছিল সেভাবেই চলে যায় সে বাড়ির বাইরে। আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের চতুর্থ বৃহত্তম শহর সান ফ্রান্সিসকো। প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এই শহরটি বেশ জনবহুল একটি শহর। সূর্যের দিক দিয়ে এটি বেশ পরিচিত বলে অনেক পর্যটকরাও এখানে ঘুরতে আসে। এই শহরেই একটা মাঝারি সাইজের ডুপ্লেক্স বাড়িতে নিজের রুমে বসে আছে মেহেরিস, হাতে তার আইপ্যাড। মন খারাপ করে বসে থাকা মেহেরি সেই হাতে দামি আইপ্যাড দিয়ে ফ্রেন্ডদের সাথে গ্রুপ ভিডিও কলে কথা বলছে। মেহরিশকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছে আলতাফ সাহেব। মেহরিশ এয়ারপোর্ট থেকে প্লেনে উঠে মাত্রই আমান আলতাফ সাহেবকে ফোন করে জানিয়ে দেয় মেহরিশের দেশে ফিরে যাওয়ার কথা। এতে যেন আলতাফ সাহেব বেশ অবাক হলেও পরবর্তীতে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন। হঠাৎ মেহরিশকে এভাবে দেশে পাঠিয়ে দেবে পূর্ব স্বপ্নেও ভাবেনি সেটা তিনি। তাই আমানের কল পাওয়া মাত্রই তিনি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেন। যদিও মেহরিশের প্লেন ল্যান্ড করতে যথেষ্ট সময় বাকি ছিল, তারপরও তিনি নিজের মনকে আর সান্ত্বনা দিতে পারছিলেন না। এতদিন পর মেয়েকে কাছ থেকে দেখার উত্তেজনায় বিভোর ছিলেন তিনি। এয়ারপোর্টে এসে না হয় অপেক্ষা করবেন ভেবেই তখনই এয়ারপোর্টে চলে আসেন তিনি। দীর্ঘদিন পর বাবাকে দেখে মেহরিশ এসে ঝাঁপিয়ে পড়ে আলতাফ সাহেবের বুকে। মেয়েকে দু হাতে জড়িয়ে নিয়ে আদরের সহিত মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে কিছুক্ষণ আলাপচারিতা করে পরবর্তীতে তারা নিজ বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসেন। মেহরিশ এখানে আসার পর মাঝখানে পার হয়ে গেছে অনেক দিন। সব কিছু আগের মতোই চলছে। সময় নিজ গতিতে চললেও থেমেছিল একটা মানবের মন। রাগের বশে পাঠিয়ে তো দিয়েছে, তবে তার মন যে এখন কোনো কাজই বসছে না। না ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে আর না তো কোনো কাজে মন বসাতে পারছে। এই তো গতকালকের ঘটনা। সাব্বির আর পূর্ব বসেছিল তার ক্লাবের অফিস রুমটায়। রিয়াদ নামের ছেলেটা কিছু দরকারি কাগজপত্র এনে পূর্বের থেকে সাইন নেওয়ার জন্য তার টেবিলের উপর রাখলে পূর্ব সেটাতে অনবরত সাইন করেই যাচ্ছিল। সেখানে সাইন লাগতো শুধু একটা, সেখানে প্রতিটা পৃষ্ঠা উল্টিয়ে উল্টে সাইন করে যাওয়ার মানেটা তার সামনে বসে থাকা সাব্বির ঠিক বুঝতে পারল। তার বন্ধু যে ভীষণভাবে ফেসে গেছে মেহরিশের প্রেমের উপর। শুধু এই রাগের জন্য মেয়েটাকে দূরে সরিয়ে দিল। এমনকি শুধু সেই ঘটনাই নয়, রাতের বেলা পূর্বকে সিগারেট পর্যন্ত খেতে দেখেছে সাব্বির, যা দেখে রীতিমতো অবাক সাব্বির। পূর্বকে সে কখনো এসব হাবিজাবি খেতে দেখে না, তবে যখন প্রচণ্ড মানসিক চাপে থাকে তখনই মাঝে মাঝে সিগারেট খায় বলে জানতো। তবে সেদিন হঠাৎ করে পূর্বকে সিগারেট খেতে দেখে বেশ আশ্চর্য হয়েছিল সাব্বির। কারণ একটা নয় পরপর 2 প্যাকেট সিগারেট একসাথে শেষ করতে দেখে রীতিমতো হিমশিম খেয়েছে ছেলেটা। তবে আটকায়নি তাকে, ঠিকই আছে, যেটা পাবে না সেটা করতে যায় কেন? মেয়েটাকে ছাড়া যেহেতু থাকতেই পারবে না, তাহলে কেন দূরে পাঠিয়েছে সে? তাই সাব্বির কিছু বলেনি তাকে। বুঝুক রাগের ফল যে সবসময় কতটা খারাপ হয় সেটার ফলাফল ভোগ করুক। শুধু যে পূর্বের এমন অবস্থা তা কিন্তু নয়, মেহেরিশেরও আজকাল কিছু ভালো লাগছে না। বাবা মার কাছে তো ফিরে এসেছে, তবে কেন জানি কোনো কিছুতেই মন বসাতে পারছেন না সে। সামনে পরীক্ষা থাকার দরুন পড়ার অনেক চাপ। এতদিন ঠিকঠাক মতো পড়াটাও হয়নি, যার কারণে বেশখানি পড়া বাকি পড়ে আছে তার। তবে সেসবে মন দিতে পারছে না সে। গতকাল ফ্রেন্ডদের সাথে কলেজ গিয়েছিল মেহরিশ। তার ফ্রেন্ডরা তাকে দেখে অনেক খুশি হয়েছিল এতদিন পর তাকে পেয়ে। তবে কেন জানি না আগের মতো মেহরিশ তাদের সাথে মিশতে পারছে না, আর না তো মন খুলে হাসতে পারছে। এটা নিয়ে তার ফ্রেন্ডরাও অনেক কথা শুনিয়েছে মেহরিশকে, সে নাকি চেঞ্জ হয়ে গেছে অনেকটা। তবে সেসবে পাত্তা দেয়নি মেহরিশ, নিজেকে জোর করে মানিয়ে নিতে ব্যস্ত সে। না চাইলেও পূর্বর কথা বারবার তার মন নড়বড়ে করে দিচ্ছে। কেন সে মনে করবে ওই পাষণ্ড লোকটার কথা?
মায়া বলতে কিছু আছে নাকি? কতদিন হয়ে গেল মেহেরি সেখানে এসেছে, অথচ একটা বার খোঁজ পর্যন্ত নেয়নি। হয়তো ভালোবাসার মানুষের সাথে ব্যস্ত। আর যেই লোক এর ভালো বাংলাদেশে থাকতেও ঠিকমতো দেখাও পেত না, এখানে আসার পর তার সাথে যোগাযোগ করার কথা ভাবা নিতান্তই হাস্যকর ভেবে গা ছাড়া ভাব নিয়ে এড়িয়ে গেল মেহেরিস বিষয়টা। এই তো আজ সকালেও মিন্নাত বেগম বার কয়েক ডেকে গেলেন মেহেরিসকে এসে ব্রেকফাস্ট করার জন্য। যায়নি মেহেরিস, তার নাকি ভালো লাগছে না। পরবর্তীতে নিজের আইপ্যাড নিয়ে ফ্রেন্ডদের কল করে নিজের একাকিত্বতা কাটানোর জন্য আড্ডা জুড়ে বসলো। তাতেও যেন মনে শান্তি পাচ্ছে না মেহেরিস। কি হয়েছে তার? কেন এমন লাগছে? কিসের এমন শূন্যতা অনুভব হচ্ছে জানে না সে। এখানে আসার পর এরিনা আমানের সাথে বার কয়েক কথা হয়েছিল তার, তবে লাস্ট কিছুদিন আগে এরিনাকে কল করা হয়নি। তাই সে ঠিক করলো এরিনার সাথে একটু কথা বলবে, তাতে যদি তার মন কিছুটা হালকা হয় ভেবে ফোন দিল এরিনার নাম্বারে। একবার দুবার রিং হলো, কিন্তু রিসিভ হলো না ফোনটা। বড় শ্বাস ফেলে মেহেরিস রেখে দিল হাত থেকে তার ফোনটা। হয়তো ব্যস্ত এরিনা, তাই রিসিভ করছে না, পরে না হয় আবার কল দিয়ে জেনে নেবে। বাংলাদেশে এখন রাত 11টা বাজে। এরিনা এখন পূর্বের ক্লাবের সেই উপরের ফ্ল্যাটে অবস্থিত। পূর্বের হঠাৎ করে এমন গা কাঁপিয়ে জ্বর আসার কারণ বুঝতে পারল না এরিনা। মূলত পূর্বের এমন শরীর খারাপ দেখেই সাব্বির এরিনাকে এখানে নিয়ে আসে তার দেখাশোনা করার জন্য। সাব্বির অনেকবার পূর্বকে বাড়িতে যেতে বলে, নাকচ করে দেয় পূর্ব। যাবে না সে বাড়িতে, তাই বাধ্য হয়ে এরিনাকে এই রাতের বেলা নিয়ে আসে এখানে। গায়ে ভীষণ জ্বর পূর্বের। তার পার্সোনাল ডাক্তারকেও কল করে নিয়ে এসেছিল সাব্বির। দেখে মেডিসিন দিয়ে গেছে অনেক, তবে মুখে নেয়নি একটিও পূর্ব। সেজন্য বাধ্য হয়েই এরিনাকে নিয়ে এসেছে সাব্বির। জ্বর হবে না, নাই বা কেন? ঠিকমতো খাবার না খেয়ে যদি শুধু সারাদিন ওসব সিগারেট মুখে পুড়ে একটার পর একটা, তাহলে তো শরীর খারাপ হবেই। কাজেও মন নেই তার। শেষমেশ তার বন্ধুটা না আবার দেবদাস হয়ে যায়, সেই চিন্তায় দিন যায় সাব্বিরের। একটা মাত্রই বন্ধু দেউলিয়া হয়ে পথে পথে ঘুরে বেড়ালে মান সম্মান যাবে তার। আর মানুষ কি বলবে? শেষ পর্যন্ত দেশের একজন এমপি এক মেয়ের জন্য দেবদাস হয়ে বসে আছে। ছি! পূর্বর মাথায় পানি পট্টি দিচ্ছিল এরিনা। মূলত সেই সময় মেহেরিস তাকে কল দিলে রিসিভ না করে উল্টো সাইলেন্ট করে দেয় ফোনটা। মেহেরিসের নাম দেখেছে সে ফোনের উপরে, পরে না হয় বাইরে গিয়ে কল করবে মেয়েটাকে। এখন যদি তার ভাই মেহেরিসের সাথে কথা বলতে দেখে, উল্টো রেগে গিয়ে তাকেও এখান থেকে বের করে দেয়। এই ভেবেই রিসিভ করেনি সে ফোনটা, কারণ তাদের যে কড়া গলায় নিষেধ করেছিল মেহেরিসের সাথে যোগাযোগ না রাখতে। সে কি আর জানে তার এই ভাই যে মেহেরিসের জন্যই আজ শরীরে এমন জ্বর বাঁধিয়ে বিছানায় পড়ে আছে। বাংলাদেশের রাত প্রায় 12টা ছুঁইছে। এই না পূর্বের জন্য স্যুপ রান্না করতে কিচেন এসেছে। পূর্বর এই ফ্ল্যাটের সব কিছুই আছে। পূর্ব নিজেরটা নিজেই রেঁধে খেতে পছন্দ করে বেশি, তবে বেশিরভাগই বাইরে খাওয়া হয় তার। কিচেনে সব কিছুই আছে রান্না করার। স্যুপ বানাতে বানাতে নিজের ফোনের দিকে তাকালো এরিনা। মেহেরিসের থেকে পরপর 4টা মিসড কল দেখে ব্যাক করে সে কলটি। মেহেরিসও সাথে সাথে রিসিভ করে সেটা। কেমন আছো এরিনা আপু? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো মেহরিস? এই তো, বাড়ির সবাই কেমন আছে? কিছুক্ষণ চুপ রইল এরিনা, তারপর থেমে থেমে উত্তর বলল, সবাই ভালো আছে। তবে তবে কি আপু? ভাইয়ের শরীরটা ভালো নয়। ইদানিং নাকি খাবার দাবারে বেশ অনিয়ম করে ভাই। শরীরে অনেক জ্বর, বাড়িতেও যাচ্ছে না। সাব্বির আমাকে এখানে নিয়ে এসেছে ভাইয়ের ক্লাবের বাড়িতে। তখন ভাইয়ের রুমে ছিলাম বলে তোমার কল রিসিভ করিনি, কিছু মনে করো না। মেহেরিসের ভীষণ খারাপ লাগলো পূর্বর শরীর খারাপের কথা শুনে। পূর্বর জ্বরের কথা শুনে না চাইতেও চিন্তিত হয়ে উঠল মেহেরিস। পরক্ষণে কিছু মনে পড়ার মতো জোরে তব্দ নিঃশ্বাস ফেলে ফের বলে উঠল, তো তুমি কেন? সিমরান আপু কোথায়? প্রশ্নটা বুঝতে পারল না এরিনা। হঠাৎ সিমরানের কথা কেন বলল মেহেরিস? সিমরান এখানে কি করবে? তাই প্রশ্ন শুনে উত্তরে সেও প্রশ্ন করে বলল, সিমরান মানে? বুঝলাম না। সিমরান আপুর কথা বলেছি।
উনি কোথায়? সিমরান তো বাসায়। ও এখানে কি করবে? ওর কি কাজ এখানে? ওনার ভালোবাসার মানুষের শরীর খারাপ, আর উনি বাসায় কি করেন জানেন না বুঝি? কথাটা মস্তিষ্কে ঢুকতে চাইল না এরিনার। মেহরিশ তাকে কি বোঝাতে চাচ্ছে বোধগম্য হচ্ছে না এরিনার মাথায়। সেটা ডাউট ক্লিয়ার করার জন্য ফের প্রশ্ন করে বলল, ভালোবাসার মানুষ মানে কি বলছো এসব আবল তাবল মেহেরিস? ঠিকই তো আপু, মেবি তুমিই জানো না, সিমরান আপুর সাথে তোমার ভাইয়ের তো অনেক বছর ধরে রিলেশন চলছে। বিয়েও নাকি হয়ে যেত, মাঝখানে আমি গিয়ে সমস্যাটা সৃষ্টি করলাম দুজনের মাঝে। এখন তো আমি নেই, তাই দুজনের তো একসাথেই থাকার কথা, তাই না? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে মেহেরিস? কি সব বলছো তুমি? পূর্ব ভাইকে তুমি এই চিনলে? রিলেশন আর পূর্ব ভাই, যে ছেলে বিয়ের নাম আর মেয়েদের দুটোতেই অ্যালার্জি ছিল, সে কিনা বলবে রিলেশন, তাও আবার সিমরানের সাথে। আর ইউ মে, কে বলেছে তোমাকে এসব আজগুবি কথা? কেন, সেই দিনের পার্টিতে সিমরান আপু তো নিজের মুখেই আমাকে সব বললো, আর আমি তো নিজেও দেখলাম সাথে দুজনকে একসাথে। আমি জানি না সিমরান তোমাকে এসব কথা কেন বলেছে। ভাইয়া সিমরানকে আমার মতো করেই দেখে মেহেরিস। পৃথিবীতে তুমি একমাত্র মেয়ে যাকে ভাইয়া এতটা প্রায়োরিটি দিয়েছে। সেই জন্যই তো আমরা ভেবেছিলাম হয়তো ভাইয়া তোমাকে পছন্দ করে। কি বলছো আপু? তাহলে সেদিন সিমরান আপু আমাকে এসব কেন বললো? সেগুলো কি মিথ্যা? আমি সত্যি বুঝতে পারছি না হঠাৎ সিমরান তোমাকে কেন এসব মিথ্যা গল্প শুনিয়েছে। কিন্তু বিশ্বাস করো, পূর্ব ভাইকে তুমি যেমন ভাবছো ভাইয়া তেমন নয়। আপু তুমি কি সত্যি বলছো? আমি সেদিন ওনাকে এই নিয়ে অনেক বাজে কথা বলেছি। আচ্ছা শোনো, 1 মিনিট লাইনে থাকো, ভাইয়ার জন্য চুপ বসিয়েছি। বলেই এরিনা যেই না পেছনে ঘুরতে যাবে তখনই দেখতে পেল দেয়ালের সাথে হেলান দিয়ে পূর্ব বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে। মূলত কারণে গলা শুকিয়ে গিয়েছিল বিধায় পানির পিপাসা পায় পূর্বর। আর রুমে পানি না পেয়ে কিচেনে পানি খেতে আসতেই তখন শুনতে পায় এরিনার সব কথা। ফোনের অপর পাশে যে মেহরিশ ছিল বুঝতে পেরে কথাগুলো আরেকটু ভালোভাবে শোনার জন্যই এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল সে। এরিনা তো পূর্বকে তার পেছনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে। তাহলে কি তার ভাই সব শুনে ফেলেছে? মেহরিশের সাথে যে সে কথা বলছিল তার সাথে সিমরানের ব্যাপারেও। এরে এখন কি হবে? কিছু বলতে যাবে ঠিক তখনই পূর্ব তাকে অপেক্ষা করে দ্রুত গটা গটা পা ফেলে চলে গেল সেখান থেকে। মেহরিশের প্রচণ্ড অনুশোচনা হচ্ছে নিজের করা কর্মকাণ্ডের কথা স্মরণ হতে। পুরোটা না জেনে লোকটাকে চরিত্রহীন বলাটা যে তার নিতান্তই ভুল ছিল বুঝতে পারছে সে। এই তীব্র অনুশোচনা বোধ নিজেকে খুব অপরাধী ঠেকছে তার কাছে। নিজেকে নিজের কাছে দোষী মনে হচ্ছে। তার উপর পূর্বর শরীর খারাপের কথা শুনতেই তার সেদিনের বাংলো বাড়ির কথা মনে পড়ে গেল না চাইতো। বারবার চোখের কোণে দৃশ্যমান ভেসে উঠছে সেই মুহূর্তগুলো। লোকটার গা কাঁপিয়ে জ্বর উঠলে কিভাবে মেহরিশ চিন্তিত হয়ে পড়েছিল, কিভাবে সেবা করেছিল লোকটার, আর বিনিময়ে তাকে দিয়ে সেদিন সকালে রুম ক্লিন করার কথাগুলো ভাবতেই ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল মেয়েটার। সকাল 11:30টার ঘরে কালো রঙের একটি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি দাঁড়িয়ে আছে শহরের নামকরা একটি ভার্সিটির সামনে। প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে সেই গাড়িটি। গতকাল রাতে এরিনাকে তখন বাসায় পাঠিয়ে দেয় পূর্ব। এরিনাও আর এতে বাধা দেয়নি। বেশ বুঝতে পেরেছে তার ভাই যে তার উপর কোনো কারণে রেগে। তবে পূর্বর রাগ যে এরিনা নয় বরং সিমরান, সেটা আজ করতে পারেনি সে। সকাল না হতেই সব কিছু ফেলে ফুলে ড্রাইভারকে নিয়ে দাঁড়িয়ে আছে সিমরানের ভার্সিটির সামনে। দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করার পর অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে দেখা মিলল সিমরানের। হেসে হেসে 2টি মেয়ে বান্ধবীর সাথে ভার্সিটি ঢোকার উদ্দেশ্যে সামনে এগিয়ে আসছে সে। তাকে দেখা মাত্রই পূর্ব গাড়িতে বসা অবস্থায় ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল সিমরানকে এখানে নিচে আসার জন্য। ড্রাইভার যেহেতু সিমরানকে আগে থেকে চিনে সেই কারণে সিমরানকে দেখে অসুবিধা হয়নি চিনতে। তার দেখা মাত্রই তার কাছে গিয়ে পড়ল। ম্যাডাম, আপনাকে আমার সাথে একটু ওখানে যেতে হবে। বেশ চমকালো সিমরান। ড্রাইভার ইশারাকৃত গাড়িটি দেখে চিনতে খুব অসুবিধা হয়নি তার। গাড়িটা যে পূর্বের তা চিনতে পারা মাত্রই বুকের ভেতর আনন্দে নৃত্য করতে মন চাইল তার। আত্মহারা হয়ে
তের বেরিয়ে চলে আসলো ড্রাইভারের আগেই, এসে চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানে। ড্রাইভার এসে গাড়ির ভেতরে ঢুকে পূর্বকে উদ্দেশ্য করে বলল। স্যার এসে গেছে উনি। চোখ তুলে তাকালো পূর্ব। গাড়ির ভেতরে মিররের ওপাশে দেখলো সিমরানকে, বেশ প্রফুল্ল মনে দাঁড়িয়ে আছে। ড্রাইভারকে ইশারাতে কিছু বলা মাত্রই ড্রাইভার তরজলদি নেমে আবারও সিমরানের উদ্দেশ্যে বলল। স্যার আপনাকে গাড়ির ভিতরে বসতে বলেছে। সিমরান যেন আনন্দে আত্মহারা হয়ে উঠল। তার তো বিশ্বাস হচ্ছে না পূর্বর সাথে গাড়িতে উঠবে সে। পূর্ব কিনা তাকে তার সাথে উঠতে বলছে। তাহলে কি তার এতদিনের অপেক্ষার অবসান ঘটবে অবশেষে? ভেবে দ্রুত গাড়ির দরজা খুলে ভেতরে গিয়ে বসলো সিমরান। সিমরান ভেতরে গিয়ে বসতেই পূর্ব তাকালো সিমরানের দিকে। খানিকটা দূরত্ব বাড়িয়ে গাড়ির সাথে লেগে বসলো পূর্ব। মন তো চাচ্ছে মেয়েটাকে এখানেই শেষ করে গুম করে দিতে, কিন্তু বন্ধুর ছোট বোন বলে সেটা করতে পারছে না সে। একে তো বন্ধুত্বের খাতিরে, তার উপর আবার এই না শ্বশুর বাড়ির লোক। বোনের সংসারের কথা বিবেচনা করেও কিছু করতে পারছে না সে। তবে যা করেছে তাতে এত সহজে কি ছেড়ে দেবে পূর্ব তাকে? গাড়ির সামনে তাকিয়ে সিমরানের উদ্দেশ্যে প্রশ্ন ছিল পূর্ব। সেদিন পার্টিতে আমাকে নিয়ে মিথ্যা বলেছিলে কেন? ভরকালো সিমরান। এই সময় এমন প্রশ্ন মোটেও আশা করেনি সে। প্রশ্নটা বুঝতেই যেন হঠাৎ করে ভয়ে গা হিম করে উঠল। পূর্বের রাগ সম্পর্কে আগ থেকেই অবগত সে। ভয়ে ডোক গিলল মেয়েটা। আমি এক কথা দুইবার রিপিট করতে পছন্দ করি না। ড্যামিট, সেদিন আমাকে নিয়ে মিথ্যা বলেছিলে কেন? কোন সাহসে তুই আমাকে নিয়ে সব মিথ্যা রটিয়েছিলি? রেগে গিয়ে উচ্চ স্বরে বলে উঠল পূর্ব কথাগুলো। সিমরানের এবার প্রাণ যায় যা অবস্থা। নিজের কুকর্মের জন্য প্রচণ্ড আতঙ্কে আছে মেয়েটা। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। শুকনো গলায় ঢোক গিলে ভয়ে ভয়ে বলে উঠল। সরি, ভুল হয়ে গেছে, মাথা ঠিক ছিল না তখন। আর কখনো এমন ভুল হবে না ভাইয়া। ব্যঙ্গাত্মক সুরে হাসল পূর্ব। পরক্ষণে কিছু না বলে হঠাৎ করে বের হয়ে গেল গাড়ি থেকে। বের হতে হতে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল। ম্যাডামকে তার নির্দেশনা স্থানে রেখে আসো। লোকেশনটা সেন্ড করেছি। কতদিন সেখান থেকে মাথা ঠান্ডা করে আসো। প্রচণ্ড গরম হয়ে গেছে মাথা, তাই তো মুখে যা আসে তাই বলে বেড়ায় মানুষের কাছে। বলেই বড় বড় পা ফেলে চলে গেল সে। মুখে মাস্ক পরে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল দিতে দিতে একটু দূরে গিয়ে দাঁড়ালো। সিমরানের মাথায় কিছু ঢুকছে না, কি হলো হঠাৎ করে এসব? আর তাকেই বা কোথায় আসার কথা বলল পূর্ব? মাথায় ঢুকলো না তার এসব ভাবনার মধ্যেই তাকে নিয়ে গাড়িটি দ্রুত হাওয়ার বেগে ছুটে চলল অজানা গন্তব্যে। সিমরান যতই চেঁচামেচি করুক না কেন, এখন এতে কোনো লাভই যে হবে না। গাড়িটি যে সাউন্ড প্রুফ। আজ অনেক দিন পর পূর্ব বাড়িতে এসেছেন। অসুস্থতার খবর জানিয়েছিল এরিনা তার মাকে ফোন করে। রেহানা বেগম সেই থেকে ছেলেকে ফোন করে করে জ্বালিয়ে মারছে বাসায় আসার জন্য। মায়ের অত্যাচার থেকে রেহাই পেতেই মূলত মির্জা মঞ্জিলে আসা তার। বাড়িতে এসেছে বেশ কিছুক্ষণ হয়েছে। নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা ট্রাউজার আর টি শার্ট পরে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হয়েছে সে। টাওয়ালটা বারান্দায় মেলে দিতেই রেহানা বেগমকে দেখতে পেল তার রুমের ভেতর। পূর্ব রুমে সচরাচর তিনি আসেন না, তবে ছেলের অসুস্থতার কথা শুনে আর থাকতেও পারেননি সে। যখন শুনেছে পূর্ব বাড়িতে এসেছে, সাথে সাথে ছেলের কাছে চলে আসেন তিনি। মুখটা কেমন মলিন হয়ে গেছে ছেলেটার তার এই কদিনে। জ্বরের ছাপ এখনও কাটেনি পুরোপুরি। রুমের খাট বরাবর থাকা কাউচের উপর বসলেন তিনি। পূর্ব মাকে দেখে অবাক হলো না। তার মা প্রায় এমন করে তার অসুস্থতার কথা শুনলে, তাই তো এড়িয়ে যায় সে, কাউকে কিচ্ছু বলে না। এরিনা না বললেও এবারও তিনি হয়তো জানতে পারতেন না। কি হয়েছে? মুখটা শুকিয়ে কদিনে? এরিনা বলল তুই নাকি খাওয়া দাওয়া করিস না ঠিক মতো। কাজের প্রেশার অনেক। সোজাসাপটা গম্ভীর কণ্ঠে উত্তর তার রেহানা বেগম। সেই জবাবে ফের বললেন, মায়ের চোখ ফাঁকি দেয় এতই সহজ? কাজের প্রেশার নাকি অন্য কিছু বুঝি না আমি কিছু। যা বলতে এসেছে সোজাসুজি বলে ফেলো। বের হব আমি, তোমার সাথে দেখা করার জন্য এসেছি।
কি বলতে চাই তা তুমি জানোই। পৃথিবীর কোনো সন্তানই তার মায়ের চোখ ফাঁকি দিতে পারে না। জন্ম দিয়েছি তোমাকে আমি। দেখো বাবা, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অতীতে যা হয়েছে এটা আমাদের ভাগ্যের দোষ। এতে মিহরিশ বা তার পরিবারের কারোর কোনো দোষ নেই। ছোট ছেলে চোখের সামনে যা দেখেছো সেটাই সত্যি মনে হয়েছে, তবে আমরা চোখে যা দেখি সেটাই সবসময় সত্যি হয় না বাবা। তুমি মিহিরিশের সাথে যা করেছো একদম ঠিক করনি সেটা। মায়ের কথায় কিছুক্ষণ চুপ রইল পূর্ব। উত্তরে কিছুই বলল না। এমন কঠোরতায় বেশিষ্ট হৃদয়টা হঠাৎ নরম হয়ে উঠল যেন মায়ের এমন কথাতে। নির্বিঘ্নে এসে বসলো মায়ের পাশে। ফ্লোরে হাঁটু গেড়ে বসে মাথা রাখলো মায়ের কোলে। রাহিমা বেগম হঠাৎ ছেলের এহেন কাণ্ডে রীতিমতো শকড। ছেলেটাকে এভাবে লাস্ট কবে কাছে পেয়েছে জানা নাই তার। ছেলের মাথায় বিলি কাটতে কাটতে বললেন, ভালোবাসো মিহিরিশকে? মাথা নাড়ল পূর্ব উপর নিচে। মায়ের কোলে মাথা রেখেই আজ যেন ছোট্ট একটা বাচ্চার নেই আচরণ তার। বলেছিলে কখনো? আবারও এপাশ ওপাশ মাথা নাড়ল পূর্ব। মানে না, কখনো বলেনি সেটা তাকে। মেয়েরিশকে কিন্তু আমার খুব পছন্দ। শুধু আমার নয়, এ বাড়ির সবাই মেয়েরিশকে বেশ পছন্দ করে। দেখেছই তো, মেয়েটা বাড়িতে থাকলে বাড়ির প্রাণটা ফিরে আসে যেন। নিজের সাথে সাথে সবাইকে মাতিয়ে রাখে। তোমাকে খুব ভয় পায়। ভয় পাবারই কথা। সবসময় মেয়েটার সাথে রেগে থাকো তুমি। পূর্ব এখনো আগের ন্যায় মায়ের কোলে মাথা রেখে আছে। কোনো কথা বলছে না সে। ছেলের থেকে কোনো জবাব না পেয়ে রাহিমা বেগম ফের বলে উঠলেন, তুমি চাইলে আমি একবার কথা বলে দেখতে পারি আলতাফ ভাইয়ের সাথে। তবে আমার মনে হয় না তুমি যা করেছো ওনাদের সাথে আর তারা কখনো এখানে আসতে দিবে তাদের মেয়েকে। সান ফ্রান্সিসকোতে রাত প্রায় 11টা। কাল ক্লাস টেস্ট পরীক্ষা আছে মেহেরিসের। এতক্ষণ পড়ার মধ্যে ডুবে থাকলেও পড়ায় মন বসাতে পারছে না। এরিনাকে প্রতিদিন কল দিয়ে খোঁজ খবর নেয় সবার বলতে তার মধ্যে যে পূর্বও পড়ে। তবে সোজাসুজি কিছু জিজ্ঞেস করতে বিব্রত বোধ করেই বিধায় এগিয়ে পিছিয়ে জিজ্ঞাসা করে সেটা। কেন জানি না হঠাৎ করে তার বেহায়া মনটা আজ পূর্বকে খুব দেখতে চাচ্ছে। লোকটার মধ্যে কি কোনো আবেগ অনুভূতি কিছুই নেই? এতদিন হয়ে গেল অথচ মেহেরিসের সাথে কি একবারও কথা বলতে মন চায়নি তার? পরক্ষণে আবার নিজের কুকীর্তির কথা মনে পড়তেই ভাবলো সে যা করে এসেছে তাতে এই গোমড়মুখ লোক এত সহজে ভুলে যাবার মানুষ নয়। ব্যাটার যে রাগ, বাব্বা! মেহেরিস তো শাহবীর শাহান পূর্ব নামের ফেসবুক ইনস্টার সব কিছুতেই খোঁজ করেছে শুধু একটা বার চোখের তৃষ্ণা মেটানোর জন্য। কিন্তু এই লোক কোথাও নেই। পরক্ষণে ভাবলো লোকটাকে কি একটা কল করবে সে? তাহলে আবার বেহায়া ভাববে না তো লোকটা? বেহায়া ভাবলে ভাবো, তাও মেহেরিস আজ তার ব্রেনের নয় মনের কথা শুনবে। আর লোকটাই কি চিনতে পারবে নাকি তার কণ্ঠস্বর? অপরিচিত সেজেই না হয়ে কথা বলবে, তাও তো কণ্ঠস্বর তা একটু শুনতে পারবে। কিন্তু পূর্বের নাম্বার তো নেই তার কাছে। ফোন করবেই বা কী করে? আচ্ছা, এরিনার কাছে কি চাইবে ফোন নাম্বারটা? কি ভাববে সে? মেহেরিসকে আবার চেষ্টা ভাববে না তো? ভাবলে ভাবুক, তাও আজকে সে নিজের মনের বিরুদ্ধে যাবে না। এরিনার কাছ থেকে নাম্বার চাইতে সেই কত কাহিনী মেহেরিসের। এরিনা মনে মনে হাসলো, তবুও খুশি মনেই নাম্বার দিয়েছে পূর্বে। মেহেরিস তার খুঁতখুঁতে মনে নাম্বারটা তুললো তার ফোনে। জড়সড় মনে ডায়াল করলো উক্ত নাম্বারটিতে। পরপর দুবার রিং হলো, রিসিভ করলো না তার ফোনটি। মেহেরিস ঠিক করলো এটাই শেষবার, আর কল করবে না সে ভেবে আবার কল দিতে ওপাশ থেকে ফোনটা রিসিভ করে সাথে সাথেই ভেসে আসলো সেই চিরপরিচিত গম্ভীর স্বর। কে? মেহেরিস এর বুঝি প্রাণটাই আজ বের হয়ে যাবে। পূর্বর ঘুমন্ত কণ্ঠস্বর শুনে মেহেরিসের তো মাতাল মাতাল লাগছে নিজেকে। এই লোকটার সব কিছুই কেমন পারফেক্ট। পরক্ষণে মেহেরিসের আয়ত্তে আসলো যে এখন তো বাংলাদেশে ভোর সকাল। হয়তো ঘুম থেকে উঠেনি লোকটা, তার ঘুমে ডিস্টার্ব করিয়ে দিল সে। ইস, আগে কেন মাথায় আসেনি সেটা? এতক্ষণে মেহেরিসের থেকে কোনো রেসপন্স না পেয়ে পূর্ব আবারও সেই ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, কে?
মেহেরিশ আঁকুপাকু করছে, কি বলবে সে? ফোন তো করে ফেলেছে, এখন কি উত্তর দেবে এই কথার? বেশি কিছু না বলে তৎক্ষণাৎ বলে উঠল। আমি হঠাৎ মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেয়ে ঘুমু ঘুমু চোখে একবার পরখ করতে সামনে আনলো ফোনটা। নাম্বারটা আননোন, তবে বিদেশি নাম্বার দেখে শিওর হলো পূর্ব তার অপর প্রান্তে থাকা মানুষটা সম্পর্কে। যদিও কণ্ঠস্বর শোনা মাত্রই চিনতে ভুল হয়নি তার, এই কণ্ঠ যে তার ভীষণ চেনা। তাও মনের অযাচিত ভাবনাকে শিওর করার জন্য একবার চোখের সামনে এনে পরখ করে নিল সেটা। শিওর হওয়ার মাত্রই মুখের কোণে মৃদু হাসি ফুটে উঠল তার। ঘুম থেকে উঠে বসলো একটা বালিশ বুকে চেপে, অপর একটা বালিশে হেলান দিয়ে বসে মেহেরিশকে একটু বাজিয়ে দেখতে বলে উঠল। কি ব্যাপার, ফোন দিচ্ছেন কথা বলছেন না কেন? আর কথা না বললে এত সকালে ফোন দিয়ে বিরক্ত করছেন কেন? আমি আমাকে চিনতে পারেননি আপনি? না তো, আপনাকে কি চেনার কথা ছিল নাকি? কে আপনি? আর এত সকালে কেউ ফোন করে? দিলেন তো ঘুমের 12টা বাজিয়ে। সারা রাত বউকে দেখে দেখে মাত্র ঘুমিয়েছিলাম। বউ কথাটা শুনে মেহেরিশ বিস্মিত হয়ে উঠল। বউ? তার বউ তো সে, তাহলে এই লোক কোন বউকে দেখে রাত পার করছে? ভাবুক মেহেরিশ তৎক্ষণাৎ সমস্ত ভয় ভুলে গিয়ে কড়া গলায় প্রশ্ন করল। বউ মানে? এই আপনি আবার বিয়ে করেছেন? মানে? আবার বিয়ে করেছি মানে কি? আমি একাই বিয়ে করেছি, আর সেই বিয়ে করা বউকে দেখেই সারা রাত পার করলাম। কেবলই চোখ দুটো লাগছিলাম। ভরকালো মেহেরিশ বলেছে বিয়ে একটা করেছে, আবার বলেছে বউকে দেখে দেখে মাত্রই ঘুমিয়েছে। কিন্তু তার বউ তো মেহেরিশ নিজে, সে তো তার সাথে নেই। মাথা যেন কাজ করছে না মেহেরিশে। এই লোকের সাথে কথা বললেই তার মাথা উলট পালট হয়ে যায়। রাগে মেহেরিশ ফোনটাই কেটে দিল। এই লোকের সাথে আর জীবনেও কথা বলবে না মেহেরিশ। খারাপ লোক কোথাকার। হেসে উঠল পূর্ব নাম্বারটার দিকে চেয়ে। পরক্ষণে ফোন লিস্টে থাকা কারো নাম্বারে ফোন করে বলে উঠল। আমেরিকার 2টো টিকিট বুক কর ইমিডিয়েটলি। গোল্ডেন গেট ব্রিজ বা সোনালি দুয়ার হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত বিশ্বের অন্যতম আকর্ষণীয় বস্তু। এই ব্রিজকে সান ফ্রান্সিসকোতে একটা আইকন প্রতীক হিসেবে ধরা হয়। এটি তৈরি হওয়ার আগ পর্যন্ত লোকজন বিশ্বাস করতো না যে এরকম ব্রিজ হবে। তাদের ভাষ্যমতে এটা অসম্ভব ছিল। এর নাম গোল্ডেন ব্রিজ হলেও এটি দেখতে কিন্তু সোনালি রঙের নয়, বরং কমলা রঙের একটা ব্রিজ। সমুদ্রের লবণাক্ততা এবং কুয়াশার মধ্যে যেন হাজার দূর থেকে এই ব্রিজ দেখতে পায়, তাই এর রঙে করা হয়েছে কমলা রঙে। মেহেরিশের ফ্রেন্ডরা সবাই মিলে ঠিক করেছে আজ গোল্ডেন ব্রিজ ঘুরতে যাবে। অনেকদিন যাবৎ মেহেরিশকে মন মরা থাকতে দেখেই এই সিদ্ধান্ত নেয় তারা সবাই। তবে মেহেরিশকে এই মাত্রই জানালো সেটা তার ফ্রেন্ড অ্যালেক্স। সকালবেলা অ্যালেক্সের ফোন কল পেয়েই মেহেরিশের ঘুম ভাঙল। কলেজ যেহেতু আজ একটা ক্লাস টেস্ট আছে, এটা শেষ করেই তাড়াতাড়ি সবাই গোল্ডেন ব্রিজে যাবে বলে সিদ্ধান্ত নিল। মেহেরিশ উঠে কোনো রকম ফ্রেশ হয়ে রেডি হতে লাগলো কলেজে যাওয়ার জন্য। কাল রাতে ঘুমাতে তার অনেক লেট হয়ে গেছে। একে তো পরীক্ষার টেনশন, তার উপর আবার পূর্বে সে অদ্ভুত কথা। এসব ভাবতে ভাবতেই সারা রাত পেরিয়ে গেছে তার। চোখে আর ভালো মতো ঘুম ধরা দেয়নি। অ্যালেক্স ফোন করে জানালো সে নাকি মেহেরিশের বাড়ির নিচে অপেক্ষারত আছে, দ্রুত যেতে বলছে তাকে। তাই মেহেরিশ কোনো রকম ফ্রেশ হয়ে নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে একটা লেডিস শার্ট সাথে ব্ল্যাক জিন্স পরে যেতে যেতে আবারও কি মনে করে যেন কাবার থেকে একটি ছোট্ট স্কার্ফ গলায় পেঁচিয়ে নিয়ে ছুটল অ্যালেক্সের উদ্দেশ্যে। মেয়েকে এমন তোড়জোড় করে যেতে দেখে আলতাফ সাহেব হঠাৎ ক্ষীণ দৃষ্টিতে চেয়ে বললেন, এভাবে তাড়াহুড়ো করে যাচ্ছ কেন? ক্লাস তো শুরু হতে এখনো অনেক সময় আছে। আজকে আমাদের ক্লাস টেস্ট আছে পাপা, তাই জলদি যাচ্ছি। আরে নাস্তা তো করে যাও। না পাপা, ক্যান্টিনে করে নিব। কথা বলুন তো, অ্যালেক্স দাঁড়িয়ে আছে, আর একটু লেট করলে আমাকে রেখে চলে যাবে। তখন আবার তোমার সেই কচ্ছপের নাই ড্রাইভারের সাথে যেতে হবে। সাথে সাথে গেলে আজকে আর সারাদিন লেগে যাবে, তাও কলেজ পৌঁছাবো কিনা সন্দেহ। বলেই মুহূর্তের মধ্যেই সেখান থেকে চলে গেল মেহেরিশ। আরে মামুনি, পুরো কথাটা তো শুনে যাও। আলতাফ সাহেবের কথা শোনার আগেই মেহেরিশ প্রস্থান করলো সেথা হতে। তাড়াহুড়া এতই ব্যস্ত ছিল যে বাবার পুরো কথাটাও শুনতে পারল না মেয়েটা। এদিকে আলতাফ সাহেবের মেহেরিশকে পুরো কথা না বলায় আহাজারি করতে দেখে মিন্নাত বেগম কিচেন থেকে এসে স্বামীকে উদ্দেশ্য করে বললেন,
কি ব্যাপার, মেয়েকে কি বলতে চেয়েছিলে? আরে একটু জলদি বাড়িতে আসতে বলতাম, কিন্তু তোমার মেয়ে শুনলে তো কথা শেষ হওয়ার আগেই চলে গেল। হঠাৎ মেয়েকে আনলি বাসায় আসতে বলতে, যে কেউ আসবে? হ্যাঁ, ইমতিয়াজ আসবে আজ ওর পরিবারকে নিয়ে। জিহান নাকি বাড়িতে এসেছে। মেহেরিশকে দেখার জন্য আসতে চেয়েছিল ওরা আজ, কিন্তু তোমার মেয়ে তো কথা না শুনেই চলে গেল। এখন আর কি করার, ফোন করে না করে দিতে হবে। কাল আসতে বলি, কি বলো? স্বামীর কথার মানে বুঝতে পারলেন না মিন্নাত বেগম। ইমতিয়াজ আর আলতাফ সাহেব বেশ ভালো বন্ধু বলেই জানেন তিনি। ইমতিয়াজ সাহেবের আমেরিকায় বেশ নামডাক, দুটো বড় বড় প্রতিষ্ঠানের মালিক তিনি। আর জিহানও তার বাবার সাথে ব্যবসা হাল ধরেছে। পড়ালেখা কমপ্লিট করে এখন বাবার সাথে বাবার বিজনেস সামাল দিচ্ছে সে। হঠাৎ ওনাদের মেহেরিশকে দিয়ে কি কাজ বুঝতে পারলেন না তিনি। স্ত্রীকে গভীর ভাবনায় ধ্যানমগ্ন থাকতে দেখে আলতাফ সাহেব নিজ থেকে আগ বাড়িয়ে ফের বলে উঠলেন, ইমতিয়াজ আমাদের মেহেরিশকে বেশ পছন্দ করে জিহানের জন্য। জিহানের এতে কোনো আপত্তি নেই। আজ দেখতে আসতো মেহেরিশকে জিহান। এতদিন তো এখানে ছিল না, গতকাল বিকেলেই ব্যাক করেছে বাড়িতে, তাই আমি আর না করিনি। আলতাফ সাহেবের কথা বেশ অবাক হলো মিন্নাত বেগম। কণ্ঠে বিস্ময়ের স্বর টেনে বললেন, তুমি এসব কি বলছো? মেহেরিশ বিবাহিত? মেয়েটার উপর এতদিন কি গেছে ভুলে গেছো? এতদিন পর আমাদের কাছে আসতে না আসতেই আবার দূরে সরিয়ে দিতে চাচ্ছ? কিসের বিবাহিত? ওটা কোনো বিয়ের মধ্যে পড়ে আদৌ? আমি এই বিয়ে কখনো মানিনি, আর মানবও না। আর আমি যা করছি ভেবে চিন্তেই করছি। ভুলে যেও না, মেয়ে আমাদের কাছে আসলেও কিন্তু বিপদমুক্ত হয়নি পুরোপুরি। রিকের কথা নিশ্চয়ই মাথায় আছে তোমার। ওই পাগল কবে আবার পালিয়ে এসে ভয়ে দম বন্ধ হয়ে থাকে সারাক্ষণ। তাও মেহেরিসের তো এখনো ডিভোর্স হয়নি। আর মেহেরিস, ও কি রাজি হবে এতে? আমাদের মেয়ের ওপর আমাদের ভরসা আছে মিন্নাত। আমাদের কথার অমান্য কখনোই করবে না আমাদের মেয়ে। আর রইল ডিভোর্সের কথা, ওই বিয়ের কোনো এখন আর রইল বাকি ডিভোর্সের কথা। ওই বিয়ের এখানে কোনো ভ্যালু নেই। আর না তো কখনো পূর্ব এখানে আসবে, আর না তো আমরা কোনো দিন বাংলাদেশে যাব। তো এই চিন্তা করা লাগবে না তোমার আপাতত। তোমার যা ভালো মনে হয় করো, আমি এতে নেই। আমার মন সায় দিচ্ছে না এতে। পূর্বের ফ্ল্যাটের মধ্যে সামনের একটি সিঙ্গেল সোফায় বসে আছে সাব্বির। তার বরাবর পূর্ব পায়ের উপর পা তুলে আরামে হেলান দিয়ে বসে আছে উপর পক্ষের সোফাটায়। মূলত পূর্ব একটু আগেই জানায় সে আমেরিকা যাবে। আর শুধু সে নয়, বরং সাব্বিরকেও সাথে নিয়ে যাবে। এতে প্রথমে সাব্বির বেশ অবাক হলেও পরবর্তীতে নিজেকে সামলিয়ে কারণ জানতে চাইলেই এই নিস্তব্ধতা পূর্বের। যদিও এর কারণ খুব ভালো করেই জানে সাব্বির, তাও বন্ধুর মুখ থেকে একবার শুনতে চায় সে। সেটা তো হয়তো মানসিক তৃপ্তি পাবে একটু। কিন্তু টানা 8 মিনিট এভাবেই বসে আসে সে এবং পূর্ব। অবশেষে পূর্বর থেকে কোনো জবাব না পেয়ে নীরবতা ভেঙে সাব্বির বলে উঠল, আচ্ছা বুঝলাম, তুই আমেরিকা যাবি, তো আমাকে কেন নিয়ে যাচ্ছিস? আর আমাকে নিয়ে গেলে সাথে আরেকটা টিকিটও বুক কর, তোর বোনকেও বাকি কথা শেষ করার আগেই পূর্বর রাগান্বিত চোখ দেখে মাঝ পথেই থেমে গেল সাব্বির। বাকি কথাটুকু গলায় আসলেও ঢোক গিলে গিলে ফেললো সেগুলো। বেশি বকবক করিস কেন মেয়েদের মতো? পিকনিক করতে নয়, জাস্ট 2 দিনের জন্য যাচ্ছি। মিডিয়া যেন এর কোনো খবর না জানে। আমানকে বলিস ও সব সামলিয়ে নেবে। এখন রেডি হ গিয়ে, বিকেলে ফ্লাইট। আর শুন, বাড়িতে ফিরে যেন শুনি তোর বোন সিমরানের বিয়ে হয়ে গেছে। শেষের কথাটি সোফা থেকে উঠতেই বলল পূর্ব। সাব্বিরের মাথায় হঠাৎ কথাটি বুঝতে খানিকটা সময় লাগলো। হঠাৎ সিমরানের বিয়ের কথা বলল কেন পূর্ব? তার মানে কি পূর্ব জেনে গেছে সিমরান যে পূর্বকে পছন্দ করে সেটা? মূলত সিমরানকে পূর্ব গতকাল গাড়িতে করে একটি পরিত্যক্ত গোডাউনে রেখে আসার জন্য বলেছিল তার ড্রাইভারকে। অন্ধকার ছাড়া আর কিছুই দেখার উপক্রম নেই সেথায়। সিমরান তো হাউমাউ করে দিয়েছে পুরোটা সময়। ড্রাইভার পূর্বকে ফোন করে সে খবর জানায়। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল শেষ রাত নেমে আসলে সিমরান বাড়িতে না পৌঁছানোর খবর জেনে সবাই বেশ চিন্তিত হয়ে পড়েছিল। এরিনা যখন সাব্বিরকে ফোন করে সিমরানের খবর জানায়, তখন সাব্বির পূর্বের সামনেই ছিল।
বোনকে খুঁজে না পাওয়ায় চিন্তিত হয়ে সেখানে থেকে চলে যাওয়ার পরপরই পূর্ব ড্রাইভারকে আদেশ করে সিমরানকে বাড়িতে পৌঁছে দিতে। মূলত সাব্বিরের দিকে চেয়েই সিমরানকে ছেড়ে দেয় সে। তবে ড্রাইভারের ফোন দিয়ে সিমরানকে শাসিয়েছিল পূর্ব। এরপর যদি আর কখনো এমন কিছু করে বা করার চেষ্টা করে তাহলে যে তার পরিণাম কি হবে সেটা বলেছিল পূর্ব সিমরানকে। সিমরানও হাউমাউ করে কেঁদে মাফ চেয়েছিল পূর্বর কাছে। তবে বেশি রাত হওয়ার আগেই বাড়িতে পৌঁছে দেয় সিমরানকে পূর্ব ড্রাইভার। অতঃপর সাব্বিরের বিষয়টা বোধগম্য হতেই চটজলদি উঠে দাঁড়িয়ে পূর্বর পিছে কয়েক পা এগিয়ে গিয়ে বলে উঠল, আমি তো তোর সাথে যাচ্ছি ভাই, তাহলে ওর বিয়ে কীভাবে দিব সেটা তো বলে যা। তুই যাচ্ছিস তোর বোন না। কিন্তু ভাই আমি না থাকলে ওর বিয়ে দেব কিভাবে? আর এ তো বিয়ে করতে চায় না। কতদিন ধরেই তো বলছি ওকে বিয়ে করার জন্য, রাজি না হলে কি করবো বলো? তুই যাচ্ছিস, তোর পরিবার তো আছে। এসে জানা শুনি ওর বিয়ে হয়ে গেছে, ব্যাস। কপাল চাপড়ালো সাব্বির। এই ছেলের সাথে কোন আক্কেলে ফ্রেন্ডশিপ করতে গেছিল সে? মনে পড়তেই মাঝে মাঝে ভীষণ রাগ হয় তার নিজের উপর। কেটে গেল মাঝে খানিক আরেকটি দিন। মেয়েরিশ গতকাল ফ্রেন্ডদের সাথে গোল্ডেন গেট ব্রিজে গিয়ে খুব মজা করেছে। আসলেই জায়গাটাই এমন, যতই মন খারাপ নিয়ে যাক না কেন ওখানে গেলে মুহূর্তে মন ভালো হয়ে যায় তার। এর জন্যই তার বন্ধুরা তাকে সেখানে নিয়ে গিয়েছিল। আজ আর মেহেরিশ কলেজে যায়নি। গতকাল রাতেই আলতাফ সাহেব তাকে নিষেধ করেছে আজ কোথাও যেতে। কারণ জানতে চাইলে মেয়েকে শুধু বলেছে ইমতিয়াজও তো তার পরিবার আসার কথা। ইমতিয়াজ সাহেব মেহেরিশকে খুব আদর করে ছোট্টবেলা থেকে। মেহেরিশও চটাদের খুব পছন্দ করে। তার একটা মেয়ে আছে প্রায় মেহেরিশের বয়সী। ওর সাথেও মেহেরিশের খুব ভালো সম্পর্ক। মেয়েটার নাম জারবিন। তাই মেহেরিশ বেশি কিছু না ভেবে বাবাকে আর কিছু জিজ্ঞাসা করেনি। সারাদিন বেশ হই হুল্লোড় আর ফ্রেন্ডদের সাথে মজা মাস্তি করার দরুন ভীষণ টায়ার্ড ছিল মেহেরিশ, যার কারণে বাড়িতে মাত্রই ঘুমিয়ে পড়েছিল মেয়েটি। রাতের খাবারটাও খায়নি ঘুম কাতরে মেহেরিশ। সব মানুষেরই একটা দুর্বল জায়গা থাকে, আর মেহেরিশের দুর্বল জায়গাটা হলো তার ঘুম। মাঝে মাঝে মিরাজের সাথে চকলেট বা অন্য কোনো খাবার নিয়ে মেহেরিশের সাথে ঝগড়া বাঁধলে মিরাজ মেহেরিশকে এই বলে ভয় দেখায় যে তাকে যদি চকলেট না দেয় তাহলে সে মেহেরিশকে ঘুমাতে দিবে না শান্তিতে, ঘুমানোর সময় জ্বালাবে তাকে। এটা বললে মেহেরিশ আর ঝগড়া বাড়ায় না তার ভাইয়ের সাথে। ঘড়ির কাঁটায় রাত 7টা। দীর্ঘ 28 ঘন্টা পর অবশেষে একটু আগেই ল্যান্ড করেছে পূর্বর অবস্থান করা প্লেনটি। সাব্বির তো পুরোটা সময় ঘুমিয়ে পার করেছে। না ঘুমিয়ে কি কোনো উপায় আছে? এতক্ষণ কি কোনো মানুষ কথা না বলে একাধারে চুপচাপ থাকতে পারে? হ্যাঁ পারে, শুধু মানুষ। সে হলো সাহাবীর হাসান পূর্ব। তার পক্ষে সব সম্ভব। প্লেনে উঠে সেই যে চুপচাপ বসে আছে, শুধু মাঝে মাঝে টুকটাক কথার উত্তর দিয়েছে এই যা। আর প্লেনে থাকা মেয়েগুলো কেমন একটু পরপর খালি পূর্বকে এসে এটা সেটা জিজ্ঞেস করছে। কেন, তাকে কি চোখে দেখে না? পূর্বর সামনে যে বসেছিল তাকে কি চোখে পড়েনি মেয়েদের? আসলেই পূর্বকে আজকে হয়তো একটু বেশি হ্যান্ডসাম লাগছে দেখতে। পূর্বর এই গেট আপ যদি ওর পরিবারের কেউ দেখতো, নির্ঘাত হার্ট অ্যাটাক ফ্যাটাক করতো বলে সাব্বিরের ধারণা। পূর্বকে এমন গেট আপে এই প্রথম দেখলো সাব্বির। ব্ল্যাক জিন্সের সাথে ব্ল্যাক টি শার্ট, নিজের নিরাপত্তা বজায় রাখার জন্য আবারও ব্ল্যাক মাস্ক। হিংসে হচ্ছে সাব্বিরের অনেক আজ পর্যন্ত পূর্বের উপর। এই ছেলে একটু বেশি হ্যান্ডসাম, যার কারণে কোথাও গেলে তার সাথে পাত্তাই পায় না সাব্বির। এই দুঃখ কষ্ট থেকেই সাব্বির না পেরে বসে বসে ঘুমিয়ে পার করেছিল সারাটার সময়। এয়ারপোর্ট থেকে বের হয়ে পূর্ব দাঁড়িয়ে আছে গেটের সামনে। তার পেছনে সাব্বির দাঁড়িয়ে, হাতে মস্ত বড় এক লাকেজ। সাব্বিরের তো মনে হচ্ছে এখন পূর্বর পাহারারত একজন গার্ডস সে। পূর্ব দাঁড়ানো মাত্রই কোথা থেকে যেন তাদের বয়সী একটা ছেলে দৌড়িয়ে এসে জড়িয়ে ধরল পূর্বকে। হতবাক সাব্বির। এই ছেলেকে দেখলো সে আজ প্রথমবার, তবে দেখে বাংলাদেশি মনে হচ্ছে তার কাছে। অতঃপর তার চিন্তা ভাবনাকে বেশি অপেক্ষা না করে পূর্ব তার কাছে এসে বলল, ও রনি, আমার ছোটবেলার ফ্রেন্ড। বলেই রনি নামের ছেলেটি এসে হ্যান্ডশেক করলো সাব্বিরের সাথে। সাব্বিরের মাথায় ঢুকলো না কিছু। ছোট্টবেলার ফ্রেন্ড হলে তাহলে সাব্বির চেনে না কেন ছেলেটাকে? আবারও তার ধারণার মাঝে রনি নামের ছেলেটা বলে উঠল, সাব্বির ব্রো বোধহয় আমাকে চিনতে পারোনি। আসলে পূর্ব আমার ছোট্টবেলার বন্ধু।
প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত একসাথেই ছিলাম আমরা। তারপর বাবা আমাদের পরিবার সহ সবাইকে নিয়ে এখানে শিফট হয়ে যায়। এবার সাব্বির মাথায় ঢুকলো। সাব্বির তো পূর্বের সাথে কলেজ থেকে ফ্রেন্ড, এর জন্যই হয়তো সে রনিকে চিনতে পারেনি। ভেবেই মুখে মৃদু হাসি ফুটিয়ে সাক্ষাৎ বিনিময় করলো একে অপরের সাথে। পূর্ব ও সাব্বিরকে নিয়ে আসা হয়েছে বিশাল বড় একটি 7 স্টার হোটেলের সামনে। মূলত এটি হলো ক্যালিফোর্নিয়ার সব থেকে বড় হোটেল। 2টো রুম বুক করে রেখেছে রনি নামের ছেলেটি তাদের জন্য। রনি অনেক রিকোয়েস্ট করেছিল পূর্বকে তাদের বাড়িতে থাকার জন্য, তবে রাজি করাতে পারেনি সে তার বন্ধুকে। অনেকক্ষণ ধরে সাব্বিরের মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো পূর্ব এখানে তার আপন চাচার বাড়ি রেখে হঠাৎ হোটেলে উঠলো কেন। আর যেহেতু মেহেরিসের জন্যই এখানে এসেছে সে, তাহলে ওই বাড়িতে না গিয়ে হোটেলে ওঠার কথাটা ধরতে পারছে না সাব্বির। নিজের কিউরিসিটি ধরে রাখতে না পেরে পূর্ব রুমের সামনে কখন থেকে একাধারে পায়চারি করে যাচ্ছিল সাব্বির। পূর্ব রুমে ঢুকে লম্বা শাওয়ার নিচ্ছে। জানি তো আর কম হয়নি, সাব্বির তো ঘুমিয়ে ঘুমিয়ে পার করেছে সময়, কিন্তু সে তো 2 চোখের পাতায় এক করেনি এক মুহূর্তের জন্য। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর পূর্ব ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়ে এসে হাতে টাওয়াল নিয়ে চুল মুছতে শুরু করার মাঝেই হঠাৎ বেডের এক কোণে পড়ে থাকা ফোনটা ক্রিং ক্রিং শব্দে ধ্বনি তুলতে মুখে একরাশ বিরক্তি নিয়ে ভিজে চুল মুছতে মুছতে ফোনের স্ক্রিনে তাকালো পূর্ব। বড় বড় অক্ষরে সাব্বির নামটা দেখা মাত্রই মুখে বিরক্তিরা জমাট বাঁধলো যেন। তাও বাম হাত দিয়ে সযত্নে ফোনটা উঠিয়ে ফোনের পাশে কানের পাশে চেপে ধরে নিরেট কণ্ঠে বলে উঠল, সমস্যা কি তোর? পূর্বের ধমককে গায়ে মাখলো না সাব্বির। পূর্বের এমন ব্যবহার গায়ে শুয়ে গেছে তার, তাই প্রতি উত্তর করলো, আচ্ছা ভাই, আমাকে একটা কথা ক্লিয়ার কর। তোর আপন চাচা আমার, তার মধ্যে শ্বশুর বাড়ি, তা রেখে তুই হোটেলে উঠলি কেন? ব্যক্তিত্বে মুখে চ জাতীয় শব্দ উচ্চারণ করলো পূর্ব। পর মুহূর্তে টাওয়ালটা রাখতে রাখতে জবাবে বলল, তোর কি মনে হয় আলতাফ সাহেব আমাকে দেখলে ওনাদের বাড়িতে নিয়ে জামাই আদর করতেন? আর তাছাড়া আমার তো এখন শুধু 2 দিনের জন্য এসেছি, আর সামনে তোর ভাবির এক্সাম, তাই আমি চাই না এখন এসব নিয়ে কোনো সিন ক্রিয়েট করতে। তাহলে এখানে আসলি কেন? বড় করে এক নিঃশ্বাস ত্যাগ করলো পূর্ব। জবাবের কণ্ঠে গম্ভীর্যতা রেখেই বলে উঠল, চোখের তৃষ্ণা মিটাতে।